হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। রয়্যাল এনফিল্ড মেটিও 350 নিয়ে একটা ভিডিও করেছি। এই ভিডিওটায় আমার কিছু বাইকের প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। রয়্যাল এনফিল্ড মেটিও 350 এটা একটা কমন প্রবলেম যে মিটারে কিছু ইস্যু হয়। সেই মিটারে ইস্যুটা কেন হয়েছে এবং কিভাবে তার সলিউশন হলো সেই সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, মিটারটা এখন গাড়িটা এখন অন আছে, ইগনিশন চাবি অন আছে, পাশের মিটারটাও চালু আছে। এই মিটারটায় কোনো লাইট জ্বলছে না, কিছু হচ্ছে না, শুধুমাত্র ওই একটা পপ আপ সাইনটা জ্বলে রয়েছে। অথচ মিটারটা দেখো পুরোপুরি অন রয়েছে, চাবি অন আছে। আমি বাইকটা স্টার্ট দেবো, সেলফ দেবো, দেখবে মিটারটা নিজে নিজেই চালু হয়ে যাবে। এবং মিটারের কানেকশানে প্রবলেম হচ্ছে, মিটারটা কখনো কখনো নিজেই বন্ধ হয়ে যাচ্ছে, এরকম বন্ধ হয়ে যাচ্ছে, আবার কখনো এফ ট্রিপ মিটার হয়ে যাচ্ছে, আবার কখনো সব লেখা উড়ে যাচ্ছে, আবার কখনো টাইমার 12টা AM হয়ে যাচ্ছে। সবই এই প্রবলেমগুলো বারে বারে চলতে থাকছে। এই প্রবলেমগুলো প্রথমে আমি যখন কোম্পানিতে বলি, তখন রয়্যাল এনফিল্ড মেটিও 350টাকে নিয়ে গিয়ে সার্ভিস সেন্টারে ওদেরকে দেখিয়ে বলি, তখন ওরা কিছুতেই মানতে চায় না, বলে আপনি একটা ভিডিও করে নিয়ে আসুন। ওদের সেই কথা অনুযায়ী আমি ভিডিও তৈরি করি। মানে যখন আমার প্রবলেম হচ্ছে, ওদের বক্তব্য হচ্ছে যে আপনার যখন গাড়িটায় প্রবলেম করবে তখন তার একটা ভিডিও ক্যাপচার করে আমাদেরকে এনে দেখাতে হবে। ওদের সেই কথা অনুযায়ী আমি একটা ভিডিও ক্যাপচার করি। এই যে গাড়ি চালাচ্ছি, গাড়ি শুরু করেছি, তখন দেখবে একটা ভিডিও, এই প্রবলেমগুলোই হচ্ছে, যে মিটারটা ইস্যু হচ্ছে। তো সেই ভিডিওগুলো করে নিয়ে গিয়ে ওদেরকে দেখাই। তখন ওদের বক্তব্য হচ্ছে যে কথা পাল্টে যায়। তখন ওরা বলে যে আমার সামনে তো হয়নি, তাই আমি বলতে পারবো না, এই ভিডিওর এভিডেন্সে কোনো রকম ওয়ারেন্টি দেওয়া যাবে না। আসল কথা কিছুই নয়, ওখানে ওদের টেকনিশিয়ান যে আছে বা সুপারভাইজার যারা আছে বা রয়্যাল এনফিল্ডে যেসব স্টাফেরা রয়েছে, তারা খালি লোককে বোকা বানিয়ে উল্টো পাল্টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। যখনই আমি কিছু বলবো তখনই তার প্রবলেমটা সলিউশন হবে না। এই দেখো, যেমন ফুল ট্যাঙ্ক তেল আছে অথচ এফ ট্রিটমেন্ট কেন অন হয়ে রয়েছে, এই প্রশ্নগুলোর ওদের কাছে কোনো উত্তর নেই। আবার নিজেই এগুলো নর্মাল হয়ে যাচ্ছে, আবার নিজেই আবার এগুলো প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই সলিউশনের জন্য আমি ওদের কাছে একবার গিয়েছিলাম, তখন আমার 17,237 কিলোমিটার হয়েছিল। তো এই ভিডিওটার এভিডেন্সে ওরা আমাকে কিছু ওয়ারেন্টি দেবে না বলে দিল। কারণ হচ্ছে কি, যে ওদের বক্তব্য হচ্ছে কোনো ভিডিওর এভিডেন্সে দেওয়া যায় না। আসল কথা কিছুই না, ওরা না দেওয়ার জন্য হাজার রকম বাহানা করে। তাই সেক্ষেত্রে ওদের কথা পাল্টে যায়। প্রথমে বলে ভিডিও করে নিয়ে আসুন, যা যা সমস্যা হচ্ছে সবসময় ভিডিও করে ক্যাপচার করে আমাদের দেখাবেন, তার বেসিসে আমরা আপনাকে ওয়ারেন্টি দেবো। কিন্তু যখন আবার ওয়ারেন্টি দেওয়ার পালা এলো, তখন আমাকে বলছে আপনার তৈরি করা ভিডিওর এভিডেন্সে দেওয়া যাবে না, আমাদেরকে আমাদের মতো করে ভিডিও তৈরি করতে হবে। আমি বললাম সেটা আবার কী ধরনের কথা? বললো যে আমরা যদি আমাদের গাড়িতে চোখের সামনে দেখতে পাই এবং তারপরে যদি সেটা প্রবলেমটা হয়, তখন আমি ওয়ারেন্টি পাবেন। তো ঠিক আছে, আমি ওয়েট করলাম, ওদের ওখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এই জিনিসটা নিয়ে আমি প্রায় 3 মাস ভুগেছি ওদের কাছে। এই দেখো, কিলোমিটারও দেখতে দেখতে 19,800 কত হয়ে গেছে। তো সেক্ষেত্রে 2 মাস আরও গাড়ি চলে গেছে। এই সেম প্রবলেম নিয়ে আমাকে এভরিডে গাড়িটা চালাতে হচ্ছে, কারণ কি, ওরা ওয়ারেন্টি দিচ্ছে না। তো যাই হোক, শেষমেশ আমি কাস্টমার কেয়ারে কমপ্লেন করি। কাস্টমার কেয়ার আমাকে বলে যে আপনি ঠিক আছে, আমরা কমপ্লেন রেজিস্টার করলাম। তারপরে কাস্টমার কেয়ারে কমপ্লেন করার পরে সার্ভিস সেন্টার থেকে ওদের সার্ভিস ম্যানেজার আমাদেরকে ফোন করে ডেকে পাঠায়, বলে যে ঠিক আছে, গাড়িটা নিয়ে আসুন, আমরা দেখে দেবো অতি অবশ্যই, আপনার কোনো হ্যারাসমেন্ট হবে না, চিন্তা করবেন না। তো যাই হোক, এবার এখন দেখো, হ্যান্ডেলটা ডান দিকে একবার বাঁ দিকে একবার ঘোরালেই মিটারটা নিজেই অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে গিয়ে আবার অন হচ্ছে। এবং সেক্ষেত্রে টাইমটা 0 হয়ে গিয়ে, মানে টাইমটা কোনোভাবেই সেট আপে দাঁড়াচ্ছে না, 12টার টাইম হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের বারংবার হচ্ছে, কারণ বাইক চালাতে গেলে তো হ্যান্ডেল ডান দিক বাঁ দিক ঘোরাতেই হবে, সোজা তো আর সবসময় রাস্তা পাওয়া যায় না। তাই সেক্ষেত্রে সোজা রাস্তা তো পসিবল নয়। সেক্ষেত্রে আমার হ্যান্ডেল ডান দিক বাঁ দিক ঘোরালেই এই মিটারটা প্রবলেম করছে। এবং এই জিনিসটা থেকেই ওরা বুঝতে পারলো যে এর ওয়্যারিংয়ের কিছু, যে নেকটা রয়েছে, বাইকের যে নেকটা থাকে, মানে যেখানে আমাদের বল রেজারটা থাকে, সেইখান থেকে ওদের কিছু ওয়্যারিংয়ের প্রবলেম হয়েছে, ওরা সেটা বুঝতে পারলো। এবং তারপরে টেকনিশিয়ান আমাকে বললো যে গাড়িটা এখানে জমা রাখতে হবে, আমরা এখানে দেখে তারপরে করে দেবো। তো যথারীতি ওদের কথা অনুযায়ী গাড়ি ওদের ওখানে জমা করে দিলাম, জমা করে এন্ট্রি করে ওদের জব কার্ড করে ওরা ওদের প্রসেসে চললো। আমার গাড়ি জমা করে দিয়ে আমি বসেছিলাম অনেকক্ষণ, প্রায় সকাল থেকে সন্ধে অবধি আমাকে ওখানে সময় দিতে হয়েছে।
সেই সময়টাতেই ওরা আমাকে গাড়িটা করে আমাকে রিটার্ন দেয়। আমাকে রয়্যাল এনফিল্ড মেটিও 350-তে এটা ওরা কমন প্রবলেম জানে, অথচ ওরা আমাকে হ্যারাস করেছে। রয়্যাল এনফিল্ডের এই আসল কথা, এই যে ওয়্যারিং পাঞ্চ হয়ে যাওয়া বা ওয়্যারিং কেটে যাওয়াটা, আমার এখানে ওরা দেখিয়েছে আমাকে নিজের চোখে যে ওয়্যারিংয়ের 3টে তার কেটে গেছিলো। আসল কথা, ওদের ওয়্যারিংয়ের কিছু ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে, যেটা থান্ডারবার্ডেও এই সেম প্রবলেম হতো। আমার আগে থান্ডারবার্ড 350 ছিল, আমি আগে রয়্যাল এনফিল্ডের থান্ডারবার্ড 350 ইউজ করেছি বহুদিন। সেই থান্ডারবার্ডেও এই সেম প্রবলেমটা হয়েছিল যে এই নেকের কাছে, বাইকের যে নেক রয়েছে মানে এই বল রেজারের এখান থেকে সেই ওয়্যারিংয়ের তার কেটে গেছিলো। তখন আমার গাড়িটা ওয়ারেন্টির বাইরে ছিল, তাই আমি বাইরে একটা মিস্ত্রিকে দিয়ে করিয়ে নিয়েছিলাম ওটা ঠিক। তাই ওদেরকে আমি নিজেই বলি যে এখানে দেখুন আপনারা ওয়্যারিংয়ের কোনো প্রবলেম হয়েছে কি না। তাই সেক্ষেত্রে ওরা সেই কথা অনুযায়ী ওরা নিজেরা চেক করে ওরা বুঝতে পেরে ওরা দেখে যে হ্যাঁ ওয়্যারিংয়েরই প্রবলেম। তখন ওরা একজন ওদের টেকনিশিয়ানকে দিয়ে ওয়্যারিংটা ঠিক করিয়ে তারপরে আবার নর্মাল করে দেয়। এই সমস্ত প্রবলেমটার মধ্যে দেখো বারংবার আমি কিলোমিটার পর কিলোমিটার চালাচ্ছি এবং প্রতিবার আমি একই জিনিস তোমাদের সকলের সাথে শেয়ার করছি। এই প্রতিটা ভিডিও আমার তুলে রাখার কারণ হচ্ছে যে কোম্পানির উচিত কী ছিল, কোম্পানির উচিত ছিল যখন ওদের আন্ডার ওয়ারেন্টি, মানে আমরা বাইকটা কিনেছি আমি 1.5 বছর হয়েছে, 1.5 বছরের মধ্যে আমি মাত্র 19,900 কিলোমিটার চালিয়েছি, আমার 4th সার্ভিসের টাইম হয়েছে, তার মধ্যেই একটা ওয়্যারিংয়ের ইস্যু হয়ে গেল। তাহলে আমি বাইকটা 5 বছরও তো চালাতে পারবো না, তার মধ্যেই তো অনেক কিছু পাল্টাতে হবে। আমরা এত লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেছি, 2,55,000 সামথিং টাকা পড়েছে আমার রয়্যাল এনফিল্ড মেটিও 350টা কিনতে। তাই সেক্ষেত্রে আমি এটা এক্সপেক্ট করতে পারি না কি যে আমার কোনো রকম প্রবলেম না করে বাইকটা চলবে। তাই সেক্ষেত্রে ওদের করণীয় কী ছিল, যখন ওদের ম্যানুফ্যাকচারিং প্রবলেম, ওয়্যারিং ছিঁড়ে যাচ্ছে, এমনই ওয়্যারিং বানিয়েছে যে ওয়্যারিং ছিঁড়ে যাচ্ছে, ওয়্যারিংয়ের 3খানা তার কেটে গেছে। তাই সেক্ষেত্রে ওয়্যারিংয়ের ওদের কী উচিত ছিল যে ওয়্যারিংটা পাল্টে নতুন ওয়্যারিং দেওয়া। কিন্তু সেক্ষেত্রে আমি যখন ওদেরকে বললাম যে আপনাদের এই দেখুন, আমি যখন বারংবার এই প্রবলেমগুলো হচ্ছে, ফুল ট্যাঙ্ক তেল আছে অথচ আমাকে ট্রিপ এফ দেখাচ্ছিল। দেখো বন্ধুরা ভালো করে, আমি ফুল ট্যাঙ্ক তেল রেখেছি, ফুল ট্যাঙ্ক তেলের কাছে মানে প্রায় ক্যাপের কাছে তেল, অথচ তাহলে ট্রিপ এফ দেখাচ্ছে, তেল নেই দেখাচ্ছে। মানুষ কি হবে, মানুষ তো বুঝতে পারবে না যে কী প্রবলেমটা হচ্ছে, আমার ফুল ট্যাঙ্ক তেল আছে কি না, এগুলো তো তাহলে মিটারে ভুলভাল শো করছে। এই দেখো আবার মিটার অন করব, দেখবে আবার নর্মাল হয়ে যাবে তেলটা। দেখতে থাকো তোমরা খানিকক্ষণ, তাহলেই বুঝতে পারবে। এই যে ইগনিশনটা অন করলাম, দেখো ভালো করে মিটারটা জুম করে দেখাচ্ছি। এই দেখো আবার ফুল ট্যাঙ্ক তেল দেখাচ্ছে, অথচ এফ ট্রিপ মিটার দেখাচ্ছে। আমার ট্যাঙ্কেও কিন্তু দেখা যাচ্ছে ফুল ট্যাঙ্ক তেল আছে, এখানে মিটারেও দেখাচ্ছে ফুল ট্যাঙ্ক তেল আছে, অথচ ট্রিপ এফ অন হয়ে আছে। ট্রিপ এফের কাজটা কি, যখন আমাদের ফুয়েল গাড়িতে কম থাকবে মানে রিজার্ভে চলে যাবে, এইসব গাড়িতে তো আলাদা করে, যেহেতু এফআই ইঞ্জিন, এখানে তো আলাদা করে কোনো রিজার্ভ বা মেন বা এরকম কিছু হয় না। তাই সেক্ষেত্রে এদের ফুয়েল ইঞ্জেক্টর থাকে, ফুয়েল ইঞ্জেক্টরে যখন তেল কম থাকে তখন ট্রিপ এফ দেখায়। কিন্তু ট্রিপ এফ দেখানোর কারণটা তো এখানে ভুলভাল, তাহলে যখন তার মানেই ওয়্যারিংয়ের প্রবলেম হচ্ছে। এই দেখো আমি যখন হ্যান্ডেলটা ডান দিক বাদিক করছি আবার সেই একই প্রবলেম। তাই সেক্ষেত্রে এই ভিডিওগুলো তোমাদের সাথে বারে শেয়ার করছি, কারণ গাড়িটা কেনবার আগে তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও, বুঝে নিও, না হলেই কিন্তু এই প্রবলেমগুলো তোমাদেরকে ফেস করতে হবে। ওরা খালি চেষ্টা করে উল্টোপাল্টা বুঝিয়ে মানুষকে বিব্রত করবার। আমি প্রায় বহু বছর ধরে বাইক চালাই, আমি কোম্পানির প্রচুর বাইক চালিয়েছি। এই প্রথমবার আমার নতুন বাইকে 1 থেকে 1.5 বছরের মধ্যে এই প্রবলেমটা দেখা দিল। আমি আগেও একটা পালসার ইউজ করেছি, পালসার 150, সেখানেও বাইকটা আমার প্রায় 6 বছর হয়ে গেছে, প্রায় 1 লাখ কিলোমিটারের ওপর রান করেছে, সেখানে আমার ওয়্যারিংয়ের কোনো দিনও আজ অবধি এরকম প্রবলেম হয়নি। তার আগে ডিসকভার বাইক চালিয়েছি, ডিসকভারটাও আমার প্রায় 2 লাখ 2.5 লাখ কিলোমিটার চালিয়েছি, সেক্ষেত্রে ডিসকভারটা আমি প্রায় 8 বছর মতো ব্যবহার করেছি, কিন্তু ডিসকভারটা তো এরকম কোনো প্রবলেম ফেস করিনি। তাছাড়াও আমি সিবিজেড এক্সট্রিম কিনেছিলাম, সেটা তো চালিয়েছি বেশ কিছু 2 বছর মতো, সেখানেও এইরকম কোনো ওয়্যারিংয়ের ইস্যু আমি ফেস করিনি। আমি হর্নেট কিনেছিলাম, হর্নেট 160, যখন হর্নেট নতুন লঞ্চ করেছিল, সেটাও আমি 1 বছর চালিয়েছিলাম, কিন্তু সেখানেও কোনো ওয়্যারিংয়ের এরকম প্রবলেম ফেস করিনি। আমি সিবিআর 250 কিনেছিলাম, সেখানেও এরকম কোনো ওয়্যারিংয়ের প্রবলেম ফেস করিনি। কিন্তু এই প্রথমবার আমি রয়্যাল এনফিল্ডের এই প্রবলেমগুলো ফেস করছি। রয়্যাল এনফিল্ডে আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমি থান্ডারবার্ড কিনেছিলাম, থান্ডারবার্ড 350। তা সেক্ষেত্রে থান্ডারবার্ডেও এই সেম প্রবলেম হয়েছিল আমার, যে মিটার মাঝে নিজে বন্ধ হয়ে যাচ্ছিলো। এবং তারপরে আমি এখন রয়্যাল এনফিল্ডের মেটিও 350 ইউজ করছি, এটাও শোরুম থেকে কিনেছি, কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যেই এই প্রবলেমগুলো শুরু হয়ে গেছে।
তাই সেক্ষেত্রে আমার একটা রয়্যাল এনফিল্ডের কাছে অনুরোধ যে এদের এই ওয়্যারিংগুলোর যে প্রবলেমটা হচ্ছে, এগুলো তো ম্যানুফ্যাকচারিং প্রবলেম। তাই এক্ষেত্রে ওদের কী করণীয় সেটাই ওরা ভেবে দেখুক, যে ওয়্যারিংটা যাতে এরকমভাবে প্রবলেম প্রতিটা বাইকে না করে, সেটা যাতে ওদের ঠিক হয়ে যায়। কারণ আমি যখন আমি সার্ভিসিংয়ে নিয়ে এসেছি বা এই সার্ভিস সেন্টারে আমার বাইকটা নিয়ে এসেছি এই ওয়্যারিং ইস্যুর জন্য, আমি আরেকজন ভদ্রলোকের সাথেও কথা বললাম। তারও মিটারে যখন সে ফার্স্ট গিয়ারে দিয়ে রেখেছে, তখন তার ফোর্থ গিয়ার দেখাচ্ছে। তারও মিটারে টাইমার প্রবলেম করছে। আসলে এই প্রবলেমটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের কমন প্রবলেম। ওদের এই ওয়্যারিংয়ের কিছু ইস্যু আছে, সেই ইস্যুগুলো ওরা আজ অবধি সলভ করছে না। কেন করছে না বুঝতে পারছি না। কাস্টমার তো প্রবলেমে পড়ছে, কাস্টমারের তো মনে একটা খটকা লাগছে যে আমি 2.5 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে বাইক কিনছি, অথচ কেন তাহলে ওয়্যারিংটা প্রবলেম করবে। আর এদের উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে পাল্টে তাহলে নতুন ওয়্যারিং দেওয়া, কিন্তু না, সেটা ওরা দেবে না। নতুন ওয়্যারিং না দিয়ে খালি ওটাকে জোড়াতালি দিয়ে আমাকে ছেড়ে দিল। আমি অনেকবার বললাম ওদেরকে যে তাহলে গাড়ি আপনারা জমা রাখুন, আপনাদের যখন ওয়্যারিংয়ের ফল্ট আপনারা ওয়্যারিংটা পাল্টে দিন, পাল্টে নতুন লাগিয়ে দিন। কারণ আপনি জোড়াতালি দিয়ে ছেড়ে দিলেই তো আমার হলো না। আমি তো পুরো পয়সা দিয়ে গাড়িটা কিনেছি নতুন জিনিস যাতে ভালোভাবে ইউজ করতে পারি সেই জন্য। কিন্তু ওরা সেটা মানলো না। ওদের বক্তব্য হচ্ছে আমরা রিপেয়ার করে দিলাম, তো অসুবিধা কী আছে, আপনার আবার প্রবলেম হলে আবার রিপেয়ার করে দেবো। মানে আমি এই রিপেয়ার প্রসেসের মধ্যেই ওদের পেছনে ঘুরতে থাকবো। ওরা ওয়ারেন্টিতে আমাকে ওয়্যারিংটা পাল্টে দেবে না, কিন্তু এই দেখো মিস্ত্রি, ওদের টেকনিশিয়ান ওখানে বসে বসে ওয়্যারিংটা জুড়ছে। অন্যান্য যে তার ফার যেগুলো কেটে গেছে, 3খানা তার কেটে গেছে, আমাকে মিস্ত্রি ডেকে দেখালো, সেই ওয়্যারিংটা বসে বসে ওখানে ও এখন জুড়ছে, কিন্তু পাল্টে দিল না। আলটিমেট আমার অভিযোগটা এখানেই, যে যখন 1 থেকে 1.5 বছরের মধ্যে ওয়্যারিংয়ের তার ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে ওয়্যারিংটা নিশ্চয়ই খারাপ আছে। তাহলে সেক্ষেত্রে সেই ওয়্যারিংটা ওদের পাল্টে দেওয়া উচিত ছিল। এনিওয়ে, ওরা পাল্টে দেবে না, তাই আমি উপায় নেই, আমি নিরুপায় হয়ে ওটা যে বললাম ঠিক আছে যতটা সম্ভব আপনারা এটাকে প্রপার করে দেওয়ার চেষ্টা করুন। যাই হোক, এখন আমাকে করে দিয়েছে। করে দেওয়ার পরে আমার মিটারে আর কোনো সমস্যা নেই। আমি ঠিকঠাকই ওয়াচ করে দেখলাম যে মিটারটা ঠিকঠাক প্রপার চলছে। বাইকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখো তোমাদের সামনে দেখাচ্ছি, সার্ভিসও হয়ে গেছে। আমি যেহেতু গাড়িটা একটু নোংরা হয়েছিল তাই সার্ভিসটাও করিয়ে নিলাম, তাই সেক্ষেত্রে আমার 4th সার্ভিসের টাইমও হয়ে গেছিলো। সার্ভিস করেছি, অথচ দেখো সার্ভিস করানোর পরে ওদের এত দুরবস্থা যে চারিদিকে কাদা রয়ে যাচ্ছে। আমাকে 2বার করে বলে বলে ওদেরকে বাইকটাকে সার্ভিস করাতে হয়েছে। আর সবচেয়ে বাজে জিনিস এটা যে এত পরিমাণে ডিজেল মেরে দিয়েছে চারিদিকে যে ব্রেকই ধরছে না। যাই হোক, নানা রকম অভিযোগের মধ্যে চললো চ্যানেল।